আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 605 নম্বর পেজের 1, 2, 3 অঙ্কগুলো দেখাবো। তো একের অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্কটা আছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এখানে চারটে অপশান দিয়েছে, তো আমরা করে দেখি কোনটা হয়। দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত, আসল আর সুদ আসল দুটো অনুপাত হচ্ছে 8 আর 9। তার মানে আসলটা হচ্ছে 8 আর সুদ আসলটা হচ্ছে 9। তার মানে লিখে নিলাম আসল 8 আর সুদ আসল 9। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে সুদটা পেয়ে যাব। তার মানে 9 টাকা হচ্ছে সুদ আসল, 8 হচ্ছে আসল। তাহলে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিলাম, তাহলে 1 টাকা হলো। 1 টাকা হচ্ছে সুদ, কিন্তু আমাকে বের করতে বলেছে সুদের হার। আর সুদের হারের ফর্মুলা হচ্ছে I/100, মানে সুদ ইন্টু 100, P/T, মানে আসল ইন্টু সময়। তাই আমি কী করলাম, সুদের জায়গায় দিলাম 1 টাকা, 100-র জায়গায় 100, আর পি এর জায়গায় লিখলাম 8 টাকা, আর বছরের সময় লিখলাম 1 বছর। যেটা এখানে 1 বছর অঙ্ক বলেছে, এখানে 1 লিখলাম। কাটাকুটি করে এলে কত? 25/2 ভাগ করে এসছে 12.12%। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে 5x² মাইনাস 11x প্লাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মানটা কত হবে? তো আমি কি করলাম, প্রথমে আগে লিখে নিলাম কোশ্চেনটা। এবার এখান থেকে x² সহগ হচ্ছে 5। দেখো, আমি যেটা জানতাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা, এই সমীকরণে a হচ্ছে সহগ হচ্ছে 5, আর b তার মানে -11 হবে, আর c মানে এখানে কিছু মানে কে আছে, তাই জন্য c এর মানটা কে। এবার বলছে বীজদ্বয়ের অনন্য। অনন্য মানে আমরা যেটা বুঝি, যদি আমাদের দুটো বীজ মানে একটা আলফা একটা বিটা বুঝি, কিন্তু বলেছে একটা আর একটা অনন্য। তার মানে একটা যদি আলফা হয় তখন আর একটা 1/আলফা হবে, অনন্য তার মানে ভগ্নাংশে আসবে। সেরকমভাবে করলাম। এবার বীজদ্বয়ের গুণফল মানে কি বুঝবো আমরা? আলফা ইন্টু বিটা, কিন্তু এখানে তো বিটা নেই, তার মানে এখানে হচ্ছে আলফা ইন্টু 1/আলফা সমান সমান ফর্মুলা c/a। এখানে c এর মান হচ্ছে কত? কে, তাই কে বসালাম। 1 এর মান হচ্ছে a, তাই এখানে a এর মান 5 বসালাম, মানে a এর মান 5, তাই এখানে 5 বসালাম। এবার এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে এখান থেকে কে এর মান কত আসছে? 5। তা কে এর মান 5 মানে অপশানে আছে বি, তাই জন্য এটা বি এর অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এখান থেকে এক্স বিসি হচ্ছে 82 ডিগ্রি, এডিবি কোণ 47 হলে বিএসির মান কত? এটা আমি তোমাদের করেছি। দেখো, প্রথমে আমরা আগে একটা এঁকে নিয়েছি বৃত্তস্থ চতুর্ভুজ, নাম হচ্ছে এ বি সি ডি। তারপর আমরা এটাকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম। করার পর আমাদের যে মানটা বলেছে এক্স বি সি 82 ডিগ্রি, তাই আমরা এখানটা 82 ডিগ্রি লিখেছি। আর বলেছে এ ডি বি কোণ 47 ডিগ্রি, তাহলে এ ডি বি কোণ মানে এই কোণটা 47 ডিগ্রি। আমরা জানি যে এডিবি কোণ আর এসিবি কোণ, এই দুটো কোণ সমান হয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, তাই আমি লিখে দিয়েছি এই দুটো কোণ সমান, সুতরাং এটা 47, তার মানে এটাও 47 হওয়া উচিত। তাহলে এসিবি কোণও 47 ডিগ্রি, তাহলে আমরা এসিবি কোণটা পেয়ে গেলাম। এইবারে আমাদের জানতে হবে যে সিএবি কোণ, যেটা আমাদের এই যে কোণটা সিবিএ এই কোণটা, এটা হচ্ছে এক সরল কোণ, হচ্ছে এবিএস হচ্ছে এক সরল কোণ। এই এক সরল কোণ থেকে যদি আমরা সিবিএ কোণটা বের করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? 180 থেকে এই 82 ডিগ্রি কোণটা বিয়োগ করতে হবে, তাহলে 98 ডিগ্রি হচ্ছে বেরোলো সিবিএ। তাহলে আমরা এই কোণটাও পেয়ে গেলাম, এই কোণটা পেলাম। আমাকে এখন বের করতে হবে সি এ বি কোণ। তাহলে সি এ বি কোণ কী বের করবো না, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমাকে বিএসি কোণ বের করতে গেলে 180 থেকে বাকি দুটো কোণ যোগ করতে হবে। তাই বাকি দুটো কোণকে যোগ করে 180 থেকে বিয়োগ করলে
যেটা হয় সেটা হচ্ছে 35°। তার মানে বিএসি কোণের মাপ হচ্ছে 35°। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। 4 নম্বর অঙ্কটা দেখো, যদি 2sin2θ = tan 45 হয় তাহলে থিটার মানটা কত? দেখো আমি এটা করেছি, 2sin2θ = tan 45°। আমরা কি জানি tan 45 মানে কত? tan 45 এর অ্যাকচুয়াল মান হচ্ছে 1 তাহলে tan 45 আমি কি লিখলাম? 1 লিখলাম। আর এই দুইটা এপার থেকে ওপারে এসে আমার 1/2 হলো, মানে ভগ্নাংশ হয়ে গেল। তাহলে sin2θ = 1/2। আর 1/2 মানে কত? সাইনের কত মান হয়? sin 30 মান হচ্ছে 1/2। তাহলে আমি 1/2 এর জায়গায় আমি sin 30 লিখি, তাই লিখলাম। sin কেটে গেল, তার মানে 2θ = 30°। তাহলে 2 দিয়ে এটা কাটলে থিটার মান 15°। এইভাবে আমি অঙ্কটা করেছি। 5 অঙ্কটা দেখো, একটি ঘনকের সমকতলের ক্ষেত্রফল x বর্গ একক, কর্ণ d একক হলে তাহলে s ও d এর মধ্যে সম্পর্ক। এরকম অঙ্ক আমরা আগেও করেছি একবার, তো আবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। প্রথমে আমরা একটি ঘনকের সমকতলের ক্ষেত্রফল s = 6a² লিখলাম, কর্ণ d = √3a লিখলাম। এবার আমরা চারটে অপশান ছিল, আমাদের একটা অপশান বেছে নিয়েছি, x = 2d²। বাকিগুলো দেখেছি, আমি আর দেখালাম না, টাইম নষ্ট হবে বলে। বাকি অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা বেছে নিয়েছি। তার মধ্যে দেখো, x এর জায়গায় আমি লিখলাম 7a², যেহেতু 6a², যেহেতু এখানে x এর মান 6a² সমান, আর d এর জায়গায় √3a, যেহেতু স্কোয়ার তাই জন্য হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে 3a² থাকে, গুণ করলে 6a², 6 তো মিলে যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। সুতরাং এখানে সি এরটা অ্যান্সার, সি এরটা হচ্ছে x = 2d² আছে। 6 অঙ্কটা দেখো, এখানে কিছু মান দিয়েছে, এদের মধ্যে বলেছি মধ্যমা কত হবে বের করতে বলছে। তাহলে মধ্যমা দেখো, মানে ছোট থেকে বড়, আগে সংখ্যাগুলো সাজিয়ে নিয়েছি আমরা। সাজানোর পর এই যেহেতু এখানে 9টা সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাই বিজোড়ের ফর্মুলা হচ্ছে n/n+1/2। n+1 মানে n এর মান তো 9, তাহলে 9 + 1 2 = 5। তার মানে 5 নম্বর সংখ্যাটা হবে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে 5 নম্বর সংখ্যা মানে 11, তাই উত্তরটা হবে 11, অপশান ডি এরটা। শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর অঙ্কগুলো দেখো, বলছে কোনো ব্যবসায় এর লভ্যাংশ 1/3 পায়, বাকি অংশ বি আর সি সমান ভাগে ভাগ করে নিলে তাহলে এ বি সি এর মূলধনের অনুপাতটা কত হবে? দেখো আমি করেছি সুন্দর করে। কোনো ব্যবসায় এর লভ্যাংশ 1/3 পায়, ধরি মোট লাভ 1 টাকা, মানে 1 অংশ, তাহলে অবশিষ্ট লাভ কী হবে? 1 থেকে 1/3 বিয়োগ করলাম, তাহলে 2/3। এই 2/3 তাহলে কারা নেবে? এই 2/3 নেবে বি আর সি, ভাগ করে নেবে। আবার এটা দুজনের সমান ভাগ পাবে, তাই অবশিষ্ট লাভ বি ও সি যদি সমান ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কত করে পাবে? না, এই 2/3 মানে গুণ 1/2 হাফ করে নিলাম, কাটাকুটি করে আসছে 1/3, তার মানে প্রত্যেকে কত পাবে? 1/3। তার মানে এ তো 1/3 পেতই, বিও পেলো 1/3 আর সিও পেলো 1/3, তাই জন্য লভ্যাংশ অনুপাত 1/3:1/3:1/3। তার মানে কাটাকুটি করলে আসছে 1:1:1। তার মানে লভ্যাংশ, এবার কথাটা হচ্ছে এটাই বলছে মূলধন অনুপাত তাহলে কত হবে? লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত তো সমান, তাই মূলধনের অনুপাতও 1:1:1ই হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, শূন্যস্থানে 2 নম্বর অঙ্কটা বলেছে y সমানুপাতিক x², তাহলে x² সমানুপাতিক কত হবে? এটা তো নর্মাল ব্যাপার যে y সমান যদি x² হয় তার মানে ওটাই হবে x² সমানুপাতিক y, তার মানে সুতরাং x² সমানুপাতিক ড্যাশ আছে, তাহলে এটা কী হবে? y হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটায় বলেছে y কেন্দ্রিক একটি বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক PA আর PB, AP 8 সেমি, তাহলে APB 60° হলে AB কত হবে? আমি অঙ্কটাকে এঁকেছি। দেখো, প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, বাইরে একটা বহিস্থ বিন্দু নিয়েছি P, তার মধ্যে দুটি স্পর্শক, একটা হচ্ছে AP, একটা BP। দেখো AP BP দুটোই 8 সেমি করে আছে, যে দুটি স্পর্শক একই মাপ,
আর এপিবি কোণ মানে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পি এ বি আর পি বি এ এই দুটো কোণ সমান, মানে এই কোণটা সমান। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের যোগফল নিশ্চয়ই 120 হবে, কারণ একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল তো 180 হয়। তাহলে 180 হলে পিএবি কোণ মানে হচ্ছে 180 থেকে 60 বিয়োগ করে 120, তাকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তার মানে সব কটা কোণই 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60, এটাও 60 ডিগ্রি করে। তার মানে এটা কী ত্রিভুজ হলো? তিনটে কোণ যেহেতু 60 ডিগ্রি হলো, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। আর যদি সমবাহু ত্রিভুজ হয়ে থাকে তাহলে বাকিদের মতো এই এবি বাহুটাও হবে 8 সেমি। সুতরাং এবি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমরা আগে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল লিখে নিয়েছি 4πr², আয়তন 4/3πr3। এবার শর্ত অনুসারে করলাম, এদিকে বক্ষতলের ক্ষেত্রফল, এদিকে আয়তন, বলেছে আয়তনের 3 গুণ, তাই আয়তনের সঙ্গে একটা 3 গুণ করেছি, কাটাকুটি করলাম, দেখো আর এর মান 1। এইভাবে তোমরা করতে পারো। 5 অঙ্কটা বলেছে যে a প্লাস বি ইকুয়াল 90 হলে তাহলে ট্যান এ যদি 3/4 হয় তাহলে কট বি কত হবে? আমরা জানি a প্লাস বি 90, ট্যান এ যদি 3/4 হয়, ট্যান এ তার ট্যানের পুরক কোণ কট আর এর পুরক কোণ বি। সুতরাং এটা যদি 3/4 হয় তাহলে কট বিও 3/4 হবে। 6 নম্বর অঙ্কটা বলেছে এখানে 5x 9 11 13 এই যে মানগুলো, এই তথ্যের গড় বলছে 10, তাহলে x এর মানটা কত? আগে আমাকে এটা থেকে গড় বের করে নেবো, করে ওদের সঙ্গে শর্ত অনুসারে করবো। দেখো আমি গড়টা বের করছি। গড় হচ্ছে সব কটা যোগ 5 প্লাস এক্স প্লাস 9 প্লাস 11 প্লাস 13 সব কটা যোগ করে এসছে যে সংখ্যাটা, সেটা 38 প্লাস এক্স, তাকে 5 দিয়ে ভাগ করলে যেহেতু 5টা সংখ্যা আছে তাহলে গড় বেরিয়ে গেল। এই গড়টার সঙ্গে 10-এর সঙ্গে শর্ত অনুসারে করলাম, করে আসছে কত? এক্স এর মান আসছে, এদিক থেকে 38 চলে গেলে 50 থেকে 38 বিয়োগ করলে 12, তার মানে এক্স এর মান হচ্ছে 12। 3-এর একটা দেখো, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধন অনুপাত 5:4, বছরের শেষে 900 টাকা হলে তাহলে 720 টাকা 900 টাকা হবে। তো এটা একটা দিয়ে আমি আগে বের করে নেবো। দুই বন্ধুর মূলধন 5:4 লিখে নিলাম। এদের মধ্যে প্রথম বন্ধু 900 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত হবে? 900 ইন্টু প্রথম বন্ধু 5 দিয়ে ভাগ আর 4 দিয়ে গুণ, প্রথমকে প্রথম দিয়ে ভাগ, দ্বিতীয় দিয়ে গুণ, তাহলে করে আসছে 720, ওরাও 720, তাই এটা সত্য। 2 নম্বরটা বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, তাহলে এ সমানুপাতিক বি হবে কিনা যাচাই করতে বলছে। দেখো যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, এটাকে আমরা ওখানে বলে দিয়েছি এ সমানুপাতিক বি, তাই এ সমান সমান কে বি ধরে নিলাম। কে এখানে ভেদ ধ্রুবক, কে এখানে ভেদ ধ্রুবক ধরে নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি করলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, এখানে আমরা সমানুপাত তুলে দিয়ে সমান সমান করলাম আর কে ধরে নিলাম। তাহলে এবারে এ বিটা এখানে চলে এলো ভগ্নাংশে, তাহলে কে এর মান পেয়ে গেলাম। এবারে আমরা কি করলাম? এ এর জায়গায়, এখানে তো বি কে বি ছিল, তাই এর জায়গায় আমি কে বি মানটা পুট করলাম। তাহলে পুট করার পর নিচেও তো আমি এর জায়গায় পুট করলাম মানটা। করার পর দেখো এখানে কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে বি গুণ করলে বি স্কোয়ার কে। তারপর দেখো এখানে দুটো বি স্কোয়ারের মধ্যে একটা বি স্কোয়ার কমন চলে গেল, নিচের বি স্কোয়ার উপরের বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1/k সমান সমান কে, প্রমাণিত হয়ে গেল। সুতরাং ওদের কথাটা সত্য। তার মানে কি? তার মানে হচ্ছে এ সমানুপাতিক বি, এটা হচ্ছে সত্য, তাই এটা আমরা সত্য করলাম। 3 নম্বর অঙ্কটা দেখো, দুটি পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের স্পর্শক সংখ্যা কটা হবে? ওরা বলছে দুটো। আমরা জানি দুটো বৃত্ত যদি পরস্পর ছেদই না হয় তাহলে একটা স্পর্শক, দুটো স্পর্শক, তিনটে, চারটে, এরকম 4টে করে স্পর্শক হয়। সুতরাং ওরা বলছে দুটো, তাই এটা মিথ্যা। 4 নম্বর অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ মান হবে 5। তো দেখো সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ,
তার আগে আমি তোমার একটা কথা বলে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা থিটা, এটার জায়গায় আমরা 30 ডিগ্রি হতে পারে, এটার জায়গায় 40 ডিগ্রি হতে পারে, 50 হতে পারে, যাই হোক না কেন। তার মানে এখানে 5 থিটা মানে হচ্ছে কিছুর একটা মান আছে, তাই 5 থিটা 5 তো যাই থাক না কেন তার জন্য পুরো মানটার মান হচ্ছে 1 হবে। এটা তাই জন্য মিথ্যা, ওরা বলছে 5 আর আমাদের হচ্ছে 1, তাই এটা মিথ্যা। 5 নম্বরে দেখো, নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন বলছে পূর্বের আয়তের 9 গুণ হবে। তো আমরা আগে একটা গোলকের আয়তন লিখে নিলাম 4/3πr³। যদি ব্যাসার্ধ 3 গুণ হয় তবে ব্যাসার্ধ কত হবে? 3 হবে। তবে মান পুট করলে 4/3π 3 27, মানে বোঝা যাচ্ছে যে 4/3π 27 হিসাব মতো এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 27 বেশি আসছে, তাহলে 27 গুণ হচ্ছে, ওরা বলছে 9 গুণ, তাই এটা আমাদের কাছে মিথ্যা। 6 নম্বর অঙ্কটায় কিছু মান বলে দিয়েছে, বলছে এদের মধ্যে সংখ্যাগুলো বের করো। এটা তো নর্মাল ব্যাপার, তোমরা আগেও জানো। এখানে যে কটা সংখ্যা থাকবে তাদের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি হবে সেটাই তার সংখ্যাগুলি হয়। এখানে দেখো 12 সবচেয়ে বেশি আছে, তাই এখানে 12 আমাদের কাছে সংখ্যার গুরু হবে, ঠিক আছে। আর ওরা বলছে 7, তার মানে 7 তো দুটো আছে, তাই জন্য সংখ্যাগুলো হবে না, তাই এটা আমাদের কাছে মিথ্যা। এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবে, করে উত্তরগুলো করবে।